দিনের পরে যে আইজিজি অর্থাৎ আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য যে অ্যান্টিবডি সেটা শরীরে তৈরি হতে থাকে এবং 28 দিনের দিন গিয়ে মোটামুটি লেভেলের অ্যান্টিবডি তৈরি হয়। কিন্তু পৃথিবীর বিভিন্ন গবেষণা দেখা যাচ্ছে এটা 3 মাস থেকে 6 মাসের পরে আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে, শরীরে সেই প্রোটেক্টিভ অ্যান্টিবডিটা থাকে না। তবে একটা আশার কথা যে দ্বিতীয় ইনফেকশন হলেও যে আপনার যদি অন্য কোনো কোমরবিডিটি না থাকে তাইলে কিন্তু আপনার পার্শিয়াল ইমিউনিটি যেহেতু আগে ছিল সেহেতু সিভিয়ার কিন্তু হচ্ছে না। কিন্তু দ্বিতীয় ইনফেকশন হতে পারে, কিন্তু সারা পৃথিবীতে সেটা কিন্তু একদমই রেয়ার এখন পর্যন্ত। আপনার কাছে আমরা আবার আসবো। আমরা দ্বিতীয়বার শীতকালীন সময় সংক্রমণ হতে পারে এরকম একটি বক্তব্য গতকাল আমরা পেয়েছি, যেটা অনেক গণমাধ্যমে আমরা বেশ আলোচিত বিষয়। পাশাপাশি শীতকালীন সময়ে এই দ্বিতীয় সংক্রমণ নিয়েও অনেক কথা হচ্ছে। এই বিষয়ে একটি প্রতিবেদন আমাদের কাছে আছে, আমরা সেই প্রতিবেদনটি দেখে আসব। আইডিইবি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন। সরকারের প্রচেষ্টায় করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেন কাদের, তবে আসন্ন শীতে সংক্রমণ আবারও বেড়ে যাবার শঙ্কার কথা জানান। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন সামনের শীতে দ্বিতীয় তরঙ্গ শুরু হতে পারে, তখন পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। এমন ধরনের আশঙ্কার মুখেও ঢাকা সিটিতে বের হলে মনে হয় না বাংলাদেশে করোনা আছে। বেশিরভাগ মানুষের মুখে কোনো মাস্ক নেই। তিনি আরও বলেন, করোনার কারণে মেগা প্রকল্পের কাজ কিছুটা বিঘ্নিত হয়েছে, তবে এখন পুরোদমে চলছে। শিগগিরই শিক্ষা কার্যক্রম আবারও শুরু হতে পারে বলে আভাস দেন তিনি। শিক্ষা প্রতিষ্ঠান রিওপেনিং করার ব্যাপারেও সক্রিয় চিন্তাভাবনা সরকারের রয়েছে। আপনি প্রতিবেদনটি দেখলেন। এই প্রতিবেদন নিয়ে আমাদের অনলাইন অতিথি এবং আপনিও আপনাদের দুজনের মন্তব্য শুনবো। প্রথমে আপনার কাছে আসবো, এই যে শীতে যে সংক্রমণ সেকেন্ড ওয়েভ হতে পারে, বা এই বিষয়টা নিয়ে আসলে আপনার কিছু বলার আছে কিনা? এটা আসলে দেখেন, করোনা ভাইরাসের প্রথম দিন থেকেই আমরা টেম্পারেচার নিয়ে প্রচুর কথা বলছি, যে কেউ কেউ বলছিলেন যে সারা পৃথিবীতে হয়তো গরম আসলে কমে যাবে। এগুলি আসলে পশ্চিমা বিশ্বে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ বা ওই অঞ্চলে শীত মানে হলো অলমোস্ট মাইনাসে চলে যাবে এবং 4 ডিগ্রিতে নিচে যদি টেম্পারেচার থাকে, 4 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে, তখন ভাইরাসের জন্য বেঁচে থাকাটা খুব সহজ এবং সেই ধারণা থেকেই অনেকে বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমি যেটা বলি, আমরা আসলে টেম্পারেচার নিয়ে এখনও আমরা যদি কম কথা বলি সেটা আমাদের মঙ্গল, কারণ পৃথিবীর বহু দেশে যেখানে শীত প্রধান দেশ, তাদের যে শীত আর আমাদের শীত অনেকটা তাদের স্প্রিংয়ের মতো। আমাদের এখানে 12, 13, 14, 15, 18 ডিগ্রি সেন্টিগ্রেডে আমরা শীত বলি এবং সেই জন্য আমাদেরকে এখানে সতর্ক থাকতে হবে। এবং যেহেতু ভাইরাসটি একদমই নতুন, 9 মাস বয়সে একটা ভাইরাস নিয়ে এত বিশ্লেষণ করা খুব মুশকিল। আমরা টেম্পারেচার বেশি হলে 70 ডিগ্রি সেন্টিগ্রেডে একদম মরে যায়, আমরা দেখেছি 56 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিট ফুটানোর পরে মরে। সো এখন ঠান্ডাতে ভাইরাস বেঁচে থাকে স্বভাবগতভাবেই এবং 4 ডিগ্রি সেন্টিগ্রেডে 72 আওয়ার্স পর্যন্ত ইজিলি বেঁচে থাকতে পারে। কিন্তু বাংলাদেশের শীতের সাথে পৃথিবীর অন্যান্য দেশের শীতকাল মিলানোটা খুব ডিফিকাল্ট। সো এই জন্য আসলে এরকম ভবিষ্যৎবাণী আমরা যদি না করে আমরা বরঞ্চ বলি যে আমাদেরকে আসলে আগামী 3, 6, 7 বা 1 বছর তো আমাদের সাবধানতাই অবলম্বন করতে হবে, আমাদের সাবধানী থাকতে হবে। আমরা দেখি আমাদের বাড়তে পারে, নাও বাড়তে পারে। আসলে আপনার কাছে আবার আসবো। এখন আমরা যাব অধ্যাপক ডাক্তার মিরাজ আপনার কাছে বলবো যে আপনি তো আমাদের প্রতিবেদনটি শুনলেন, পাশাপাশি আমাদের স্টুডিওর বক্তব্য শুনলেন, এই নিয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা? আচ্ছা, ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আসলে আমি কিন্তু মনে করি যে শীতে এটার প্রকমন এটার যে সংক্রমণটা সেটি বাড়বে। সেটি আসলে ভাইরাসের সার্ভাইভালের সাথে খুব একটা রিলেটেড না। কারণ হচ্ছে আমরা অতিথি যেমন বললেন যে আমরা দেশের বিভিন্ন জায়গায় অথবা আপনার বিশ্বের অনেক উষ্ণ অঞ্চলে, যেমন আপনার ব্রাজিলেও আমরা দেখছি যে ভাইরাস কিন্তু খুব ভালো আকারে ছড়িয়ে পড়েছে। সো এটার সার্ভাইভাল টেম্পারেচার ডিপেন্ডেন্ট সেই অনুযায়ী ছড়াবে কিনা, সেই জন্য শীতকাল আপনার একটি ভালো সময় কিনা সেটি বলাটা ডিফিকাল্ট। কিন্তু যেটি সাধারণত এখন অ্যাকসেপ্টেড যে আপনার শীতকালে যখন টেম্পারেচার কিছুটা কম থাকে, মানুষ ইনডোরে বেশি থাকে, মানুষ ঘরের ভিতরে বেশি থাকে, মানুষ বাইরে আপনার বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতে কম যায়। তো এই ভাইরাসটি আপনার ইনডোরে যখন মানুষ থাকছে একসাথে, তখন তাদের মাধ্যমে ছড়ানোর সম্ভাবনা অনেক বেশি কম্পেয়ার টু যে আপনি যদি
মানুষ বাইরে যাচ্ছে ও খোলা জায়গাতে, ওপেন জায়গাতে যখন একসাথে যোগাযোগ করছে সেই ক্ষেত্রে। তো এটি ধারণা করা হচ্ছে যে শুধু বাংলাদেশে না, আপনার বিশ্বের সব দেশেই যেখানে শীতকালে মানুষ যেহেতু ইনডোরে বেশি থাকবে, তখন এই ভাইরাসের প্রকোপটা বাড়বে। এবং আমরা কিন্তু তার কিছুটা নমুনা অলরেডি দেখছি আপনার এমনকি ইউকেতেও আমরা সেকেন্ড ওয়েভের কাছাকাছি একটি দেখছি যে প্রতিদিন যেখানে আমাদের ছিল ৫০০ থেকে ৬০০ নতুন কেস, সেটি গত ১ সপ্তাহে প্রায় ৩,৫০০ নতুন কেস হয়েছে। এবং আমরা মনে করছি যে শীতকালে এটির সংখ্যা আরেকটু বাড়বে। আপনারা খেয়াল করে দেখবেন যে ফ্লু সিজন যেটাকে আমরা বলি পশ্চিমা বিশ্বে, সেটি হচ্ছে উইন্টারের সাথে কোইনসাইড করে। ফ্লু ভাইরাসটিও কিন্তু এক ধরনের করোনা ভাইরাস। তো সেই ক্ষেত্রে যেটি হচ্ছে যে যেহেতু আমরা সবাই ইনডোরে সোশ্যালাইজেশন করছি, আমরা একত্রে থাকছি, সেই ক্ষেত্রে ফ্লুর সংক্রমণটাও কিন্তু অনেক বাড়ে। এবং যারা একটু ইমিউনো কম্প্রোমাইজড, এবং আমাদের বাংলাদেশিদের ক্ষেত্রে এটি একটি সমস্যা হতে পারে, যেহেতু আমরা মাল্টি জেনারেশনাল হোমে থাকি। আমাদের দাদা, নানা বা মা সবাইকে নিয়ে আমরা একত্রে থাকার চেষ্টা করি। তো সেই ক্ষেত্রে আপনার এই ভাইরাসটি এই ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট বা সিনিয়র সিটিজেনদেরকে সহজেই অ্যাটাক করতে পারে। যার জন্য শীতকালে আসলে এক্সট্রা প্রিকশন দরকার। আমাদের এই টেম্পারেচারের চিন্তাটা থেকে বের হয়ে আসতে হবে। চিন্তা করতে হবে যে আমরা কিভাবে ভাইরাস থাকা অবস্থাতে সোশ্যাল ডিসট্যান্সিংটা মেইনটেইন করতে পারি। যেটি কিন্তু ইনডোরে অনেক ডিফিকাল্ট কম্পেয়ার টু আউটডোর। তো আমি মনে করি যে বাংলাদেশকে এই মেসেজটা ক্লিয়ারলি দিতে হবে যে শীতকালে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়তে পারে, এবং কিভাবে এই সংক্রমণটা কমানো যেতে পারে সেই ক্ষেত্রে আপনার জনগণকে সচেতনতা করতে হবে। আপনার কাছে আরেকটি বিষয়ে আসবো যে আপনি তো দূর থেকে অবজার্ভ করছেন, লক্ষ্য করছেন যে ভারতে সংক্রমণ কিন্তু বাড়ছে এবং রোগীর সংখ্যাও কিন্তু কম নয়। সেই তুলনায় বাংলাদেশে কিন্তু আমরা অনেক ভালো আছি সার্বিকভাবে যদি চিন্তা করা যায়, সংক্রমণ, মৃত্যু, এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখেন? পাশাপাশি দুটো দেশ, কিন্তু এই পার্থক্যটা আপনার কাছে কেন, মানে কি মনে হচ্ছে? আসলে এখানে দুটো জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। একটি হচ্ছে যে আপনার ইন্ডিয়াতে আপনি যদি খেয়াল করেন যে পার ক্যাপিটা যে টেস্ট হচ্ছে অনেক বেশি। ইন্ডিয়া অনেক বেশি টেস্ট করছে কম্পেয়ার টু বাংলাদেশ, যার ফলে তাদের পক্ষে আপনার সংক্রমণটা পিক আপ করাটা সহজ হচ্ছে। এবং সেই ক্ষেত্রে যদি আপনি সংক্রমণ পিক আপ করতে পারেন সহজে, কন্টাক্ট ট্রেসিং করতে পারেন, আপনি কিন্তু ইনিশিয়ালি আপনি অনেক বেশি রোগী আইডেন্টিফাই করবেন, কিন্তু ইন দ্য লং টার্ম আপনি কিন্তু ভাইরাসকে কন্ট্রোল করতে পারবেন। যেটি আমরা বিশ্বের অনেকগুলো দেশ যারা অনেক বেশি টেস্ট করছে তাদের ক্ষেত্রে দেখছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ইন্ডিয়া কিন্তু অনেক বড় দেশ, বিলিয়ন পিপলের দেশ। তো আপনি যদি প্রপোর্শনেটলি খেয়াল করেন তাহলে দেখবেন যে তাদের আপনার ওভারঅল নাম্বার অফ ডেথ কিন্তু পার ক্যাপিটা ওয়ার্ল্ডের অনেক দেশের চাইতে কম। আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা যে জিনিসটি ব্যাপারে আপনার বিভিন্ন সময়ে আমরা ল্যান্সেটে একটা রিসেন্ট প্রতিবেদনে দেখলাম যে নাম্বার অফ টেস্ট অ্যাভেলেবল টু পিপল উইথ ফি, দিস ইজ দ্য প্রবলেম। ইন্ডিয়াতে কিন্তু কোনো টেস্টে কোনো ফি নেই, যার ফলে পিপল ক্যান ভেরি ইজিলি অ্যাক্সেস দ্য টেস্ট ইফ দে সাসপেক্ট যে তাদের কোনো করোনা ভাইরাস আছে। আর আরেকটি ব্যাপার হচ্ছে যে ইন্ডিয়ান হেলথ সিস্টেম রেকর্ডিং ইজ মাচ বেটার। তো আমাদের হেলথ সিস্টেমে কেউ কোভিডের জন্য মারা যাচ্ছে কিনা অথবা অন্য রিলেটেড উপসর্গতে মারা যাচ্ছে কিনা সেটি নিয়ে কিন্তু আমাদের রেকর্ডিং এখনো আপনার অনেক দেশের তুলনায় অত ভালো হয়নি। আমরা অবশ্যই আপনার কাছে আসবো এই বিষয় নিয়ে। আমাদের হেলথ আমি সিস্টেমে আরেকটি জিনিস একটু বলতে চাই এর সাথে, যে দ্বিতীয় যেটা হতে পারে যে আপনার আমাদের ইমিউন সিস্টেমে বাংলাদেশে, যেহেতু আমরা দেখেছি যে করোনা ভাইরাস রিলেটেড ভাইরাসের থেকে যে ইমিউনিটি আছে সেটি অনেক ক্ষেত্রে প্রোটেকশন দিচ্ছে আপনার ডিজিজের ক্ষেত্রে। এটি হতে পারে যে একটা সেকেন্ড রিজন, যে যদি কোনো কারণে দেখা যাচ্ছে যে বাংলাদেশের যে জেনারেল পপুলেশন, এবং বিশেষ করে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি যারা কিছুটা ক্ষেত্রে হলেও যে বস্তিতে থাকা বা খেটে খাওয়া মানুষ যারা অনেক কাছাকাছি থাকে, এদের ভিতরে যদি ইমিউন সিস্টেমটা প্রিভিয়াস ভাইরাল ইনফেকশনের কারণে যে টি সেল মিডিয়েটেড ইমিউনিটি আমরা বলি সেটি ডেভেলপ করেছে, দ্যাট ক্যান এক্সপ্লেইন যে কেন আপনার রিলেটিভলি সিমটম গুলো মাইল্ড, এবং কেন আপনার কম্পারেটিভলি আমাদের বাংলাদেশে মৃত্যুর হার অনেক কম। আপনার কাছে আমরা আবারও আসবো, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আপনার কাছে আসবো, আপনার কাছে আলমগীর সাহেব আসবো, বলবো যে আপনি পাশের দেশের সার্বিক অবস্থা দেখছেন,
এবং আমাদের দেশের আমাদের অনলাইন অতিথি অনেকগুলো বিষয় নিয়ে বললেন, এখন আপনার মন্তব্য জানতে চাইব। না, এক হলো যে ইন্ডিয়াতে সব টেস্ট ফ্রি, এ কথাটা ঠিক নয়। ইন্ডিয়াতে 70%-এর বেশি প্রাইভেট ল্যাব, এবং তারা আমাদের চেয়ে বেশি পয়সা নিয়েই করে টেস্ট, এবং তারা অ্যান্টিজেন টেস্ট করছে যে সেই অ্যান্টিজেনের সহজলভ্য, কিন্তু সেখানে আবার 84% সেন্সিটিভিটি দিয়ে শুরু করেছে, সেটা এখন 50%-এর নিচে, এবং কোনো কোনো রাজ্য কিন্তু সেটা হাইকোর্টের আদেশ দিয়ে বন্ধ করে দিয়েছে। সো টেস্ট বেশি করতে পারলো ভালো, বেশি শনাক্ত হলে বেশি কন্ট্যাক্ট ট্রেসিং করা যায়, আইসোলেশনে রাখা যায় ডেফিনেটলি। কিন্তু বাংলাদেশের অন্যান্য গুণগত আমাদের এই রিজনে এবং ইউরোপ আমেরিকার, যেমন শীতকালে ইনফ্লুয়েঞ্জা হয়, বাংলাদেশে শীতকালে কোনো ইনফ্লুয়েঞ্জাই হয় না। বাংলাদেশে ইনফ্লুয়েঞ্জার সিজন হয়, শুরু হয় এপ্রিলে, শেষ হয় সেপ্টেম্বর এবং অক্টোবরে গিয়ে। সো টোটালি ডিফারেন্ট সিচুয়েশন এখানে। ইন্ডিয়া বড় দেশ, ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে, ইন্ডিয়াতে আবার এক অঞ্চলে যেমন মনসুন হলো ইনফ্লুয়েঞ্জার সিজন, আরেক অঞ্চলে শীতকাল হলো ইনফ্লুয়েঞ্জার সিজন। এবং আমাদের যেহেতু তিন পাশে ইন্ডিয়া, এবং ইন্ডিয়াতে যতক্ষণ পর্যন্ত এরকম ব্যাপকভাবে সংক্রমণ থাকবে, ডেফিনেটলি আমাদের বর্ডারে আমাদের ওয়াচফুল থাকতে হবে। আপনি জানেন যে বাংলাদেশ ভারত এখনও কোনো ফ্লাইট চলে না। সো এগুলি ইচ্ছাকৃতভাবে এগুলি করে রাখা হয়েছে যেন এই প্রোটেকশনটা দেওয়া যায়। এবং বর্ডার অঞ্চলে কেউ কেউ স্পেশাল পারমিশনে আসলেও আমরা তাদেরকে 14 দিনে কোয়ারেন্টাইনে রাখছি। যদি কোভিড নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসলে তাহলে আমরা বাড়িতে যেতে দিচ্ছি, তাও 14 দিনের কোয়ারেন্টাইনে থাকছেন। কিন্তু যদি নেগেটিভ সার্টিফিকেট না নিয়ে আসে, পিসিআর রিপোর্ট না নিয়ে আসে, কেউ পজিটিভ নিয়ে আসলে আমরা তাকে হাসপাতালে নিচ্ছি, এবং যদি কোনো সার্টিফিকেট না নিয়ে আসে তাকে আমরা ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনে রাখছি, এবং সেটা 14 দিন বাধ্যতামূলক। সো ভারত বাংলাদেশের আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ভারতের আসলে যেটা উনিও বললেন যে আমাদের ভারত বিরাট দেশ, ভারতের আসলে টোটাল নাম্বার অফ কেসেস আর রাজ্যভিত্তিক কেস যদি আপনি হিসাব করবেন, দেখবেন যে অনেক রাজ্য ওদের অনেক কম কেস। কিছু কিছু রাজ্যে, যেমন আপনি মহারাষ্ট্রের কথা চিন্তা করেন, সেখানে 10 লাখের বেশি কেস। আবার কিছু কিছু কেরালা থেকে কিছু কিছু আছে, সেখানে এখনও 1 লাখ কেসও হয়নি। এবং কেস ফ্যাটালিটিও আবার আপনি যদি শুধু মহারাষ্ট্র হিসাব করেন, সেখানে মোর দ্যান 10%। কিন্তু অন অ্যান অ্যাভারেজ ভারত যেহেতু বড় দেশ, এবং এখন যেহেতু কেস সংখ্যা বেড়ে যাচ্ছে, আলটিমেটলি কেস ফ্যাটালিটির সংখ্যা কমে আসছে ওনাদের। আর বাংলাদেশে আমাদের যে মৃত্যুর কথা রেকর্ডিং বা ল্যান্ডসেটে যেটা উঠলেন, ল্যান্ডসেটে দিস ইজ এ লেটার, ইভেন নট এ সায়েন্টিফিক, এবং এটার আসলে আমরা তীব্র প্রতিবাদ করেছি। এবং ল্যান্ডসেটের এই দুইজনের যে বাংলাদেশি স্বনামধন্য রিসার্চার, এবং সেটা নিয়েও আমরা কথা বলেছি। এবং কেউ কবরস্থানে যায় ঘুরে আসলে, কোনো এক কবরস্থানে যদি বেশি লাশ হয় তাহলে সেটা কোভিডের জন্য হয়েছে, দিস ইজ নট ট্রু। এটা এবং এটা বাস্তব ভিত্তিক কোনো নাই। এটার কাছে আমাদের কাছে যথেষ্ট তথ্য উপাত্ত আছে, এবং ঢাকা শহরে কয়টা কবরস্থানে আমরা কবর দিই সেটা আমরা জানি, এবং রেগুলারও আমরা জানি যে কতজন সেজনে আসে। আপনি জানেন বাংলাদেশে ডেটার কিছু ত্রুটি আছে। আমরা যেমন জেলা পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ে থেকে সময় মতো হয়তো অনেক ডেটা আমরা পাই না। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি সেই ডেটাগুলা কালেক্ট করার জন্য, এবং ডিভিশন এবং ডিস্ট্রিক্ট লেভেলে আমাদের অসংখ্য মেডিকেল অফিসাররা কন্ট্যাক্ট ট্রেসিংয়ের সাথে সংযুক্ত, এবং নানাবিধ আসলে আমরা ভলেন্টিয়ার দিয়েও কন্ট্যাক্ট ট্রেসিং করছি। আমরা যদি 100% কন্ট্যাক্ট ট্রেসিং করতে পারতাম, যেটা পৃথিবীর কোনো দেশে পারে না এখন পর্যন্ত, তাহলে সবচেয়ে ভালো হতো। কিন্তু আমরা আমাদের লিমিটেড রিসোর্সের মাধ্যমে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, এবং সেটাই সংক্রমণ সংখ্যাটায় আসলে কম রাখার জন্যই সব চেষ্টা করা হচ্ছে। এবং বাংলাদেশে আমরা গত 7 দিন 10 দিন থেকে যে সংক্রমণ সংখ্যা দেখছি, এটা যদি আসলে আরও 2-3 সপ্তাহ ধরে রাখা যায়, তাহলে হয়তো একটা সহনীয় মাত্রায় আসবে। আর না হলে কিন্তু আবার আমরা বিপজ্জনক অবস্থায় পড়ে যাব। যেটা উনিও বললেন যে এখানে আসলে ব্যক্তিগত সচেতনতা, এবং এই যে আমরা যেটা বলি যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার, এটার কোনো আসলে বিকল্প নাই। এবং এটা যতদিন পর্যন্ত একটা ভ্যাকসিন না আসবে, আমরা ততদিন পর্যন্ত এটা আমাদের প্র্যাকটিস করতেই হবে। আপনার কাছে আরেকটি প্রশ্ন থাকবে যে পোস্ট কোভিড সিনড্রোম কি এবং কেন, বা এই সময় আসলে কি করতে হবে? এটা নিয়ে আসলে যেটা হচ্ছে যে আমরা এটাতেও পিছিয়ে আছি, এবং ভারত বাংলাদেশ বা এই অঞ্চলে আমরা আসলে প্রথম দিকে এটা আমাদের তেমন হয়নি দেখে, যে করোনা ভাইরাস থেকে আপনি রিকভার্ড হয়ে গেছেন, আপনি নেগেটিভ হয়ে গেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে দীর্ঘদিন থেকে কারো কারো মেমোরি লস হচ্ছে, কারো প্রচণ্ড দুর্বলতা হচ্ছে, পেটিকনেস হচ্ছে, এবং নানাবিধ সমস্যা হচ্ছে, হার্টের সমস্যা হচ্ছে। সো এইগুলি নিয়ে পোস্ট কোভিড সিনড্রোম নামে বলা হচ্ছে, এবং এটার জন্য পৃথিবীর বিভিন্ন দেশ এখন আলাদা স্পেশাল ক্লিনিক করছে। আপনারা জানেন যে বাংলাদেশেও আমরা
আমরা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা মেডিকেল কলেজে অফিসিয়ালি শুরু করেছি। প্রায় প্রত্যেকটা হাসপাতালে এখন পোস্ট কোভিড সিনড্রোম নিয়ে আমাদের ডাক্তাররা সচেতন এবং চিকিৎসা দিচ্ছে। এবং আমি আমাদের জনগণকে বা আমাদের যারা অলরেডি করোনা আক্রান্ত হয়েছেন তাদের জন্য বলি যে আপনারা যদি করোনা ভাইরাস নেগেটিভ আসলো বা আপনি সুস্থ হয়ে গেছেন, আপনাকে অত্যন্ত সাবধানেই চলাচল করতে হবে বেশ কিছুদিন, এবং আপনাকে যদি এরকম কোনো সমস্যা হয় ইমিডিয়েটলি আমাদের যে কোনো হাসপাতালে যোগাযোগ করবেন, আপনাকে চিকিৎসা নিতেই হবে এবং এটাই বাস্তবতা। এবং অনেকটা যেটা সাইকোলজিক্যাল সমস্যা হচ্ছে সেটাও যে আমাদের যেমন বাচ্চাদের হচ্ছে করোনা না হয়ে দীর্ঘদিন বাসায় বন্দি থেকে, আমাদের করোনা পেশেন্টদেরও যে ভয় আতঙ্ক সেগুলি থেকে এক ধরনের সাইকোলজিক্যাল ট্রমা তৈরি হচ্ছে, সেগুলির জন্য আসলে আমাদের সাইকিয়াট্রিক ক্লিনিকগুলো কাজ করছে। সো আসলে এটা হলো যে সর্বসাধারণকে যেরকম সচেতন থাকতে হবে, সরকার তো করবেই, সরকারের কাজ করবে, আমাদের সামাজিক সংগঠনগুলো এখন কেউ কেউ করছেন, আমাদের ইন্টারন্যাশনাল এনজিওসগুলো, ইউএন অর্গানাইজেশনসগুলো আমাদের সাথে কাজ করছে, কিন্তু বাস্তবতা হলো যে ব্যক্তিগত সচেতনতার উপর আসলে কোনো এখানে কিছু নাই। আপনাকে যেমন মহামারীর আগের জীবন আর পরের জীবনে অ্যাডজাস্ট করতে হবে, আমরা যেটাকে নিউ নর্মাল বলি। আপনাকে একটা মাস্ক পরেই ঘর থেকে বের হতে হবে, আপনাকে একটা হ্যান্ড স্যানিটাইজার সম্ভব হলে বা যেখানেই সুযোগ পাবেন হাত ধুয়ে নিতে হবে। ব্যক্তিগত দূরত্ব আমরা জানি ঢাকা শহর অত্যন্ত কঠিন, 1 ফিট, আমরা তো বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলে 2 ফিট করতে হবে, আমরা বলি যে অন্তত পক্ষে 3 ফিট যদি পারেন করেন। এবং এইগুলি আমাদের প্র্যাকটিস করে রাখতে হবে। আরেকটা হলো যে এখনও এটাই প্রযোজ্য যে আপনার যদি প্রয়োজন না হয় তাহলে আপনি ঘর থেকে বের হবেন না। এবং কারণ আমরা যখনই ঘর থেকে বের হই তখন আমাদের যেটা হয় যে ইয়াং পপুলেশন বলে আমাদেরকে যে আমাদের আর বাসায় ভালো লাগে না। আমরা ভালো লাগার জন্য কাউকে ঘরে থাকতে বলছি না, আমরা বলছি যে আপনি যদি বাইরে থেকে আক্রান্ত হয়ে আসেন তাহলে আপনার বাড়ির বয়োজ্যেষ্ঠ সদস্য যারা 50-এর উপরেই আমরা বাংলাদেশে দেখছি ঝুঁকিপূর্ণ পপুলেশন, তাদের জন্য আপনি রিস্ক তৈরি অবশ্যই করছেন। সবচেয়ে বড় ক্ষতিটা তাদেরই হবে। আমরা জানি যে বয়স্কদেরই সবচেয়ে বড় ক্ষতির মুখ হচ্ছে। আপনার কাছে আবারও আসবো, এখন আমি আবারও যাব অধ্যাপক ডাক্তার মিরাজ আপনার কাছে, বলবো যে পার্শ্ব প্রতিক্রিয়ার কারণে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন আমরা জানি যে বন্ধ হওয়ার পরে বর্তমান অবস্থাটা কি? এখন আসলে আপনার MHRA, যেটি হচ্ছে এখানকার মেডিসিন অ্যান্ড হেলথ রেগুলেটরি এজেন্সি ইউকে, এবং একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন যে গ্রুপ, তারা এই সাইড এফেক্ট যেটি ছিল, যেটি আসলে একটি রেয়ার আপনার স্পাইনাল কর্ড ইনফ্লামেশন আমরা খেয়াল করেছি এই পার্টিসিপেন্ট ইউকেতে। এটি ইনভেস্টিগেট করার পরে তারা কনভিন্স যে ট্রায়াল ক্যান রিজিউম বিকজ দিস ইজ এ ভেরি রেয়ার নোন সাইড ইফেক্ট ফর ভ্যাকসিনস। মানে এই যে সাইড ইফেক্টটা আমরা দেখছি, এটি যে আপনার এই অ্যাস্ট্রাজেনেকার বা অক্সফোর্ড ভ্যাকসিনের ক্ষেত্রেই শুধুমাত্র দেখা গেছে তা না, এর আগেও যেসব ভ্যাকসিন ট্রায়াল হয়েছে সেখানে আমরা এরকম খুব রেয়ার কেসে আপনার এইরকম স্পাইনাল কর্ড ইনফ্লামেশনের কেস দেখতে পেয়েছি। তো যার ফলে তারা আবার এই ভ্যাকসিনের যে ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল সেটি চালু করার অনুমতি দিয়েছে এবং ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। আপনারা জানেন যে ইউকে এবং ইউএসএ তে মিলিয়ে প্রায় 18,000 পেশেন্টের উপরে এই ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে, এবং এই পর্যন্ত আমরা যে ডাটা দেখেছি সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট খুবই আশাবাঞ্জক। আপনার প্রিভিয়াস অ্যানিমাল স্টাডিজের ক্ষেত্রে এই ক্ষেত্রে আমরা হিউম্যানে দেখছি যে অ্যান্টিবডি যে প্রোডাকশন হচ্ছে সেটি সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি প্রোডাকশন হচ্ছে, যেটি যে ধরনের অ্যান্টিবডি ধরেন আপনি অনেক সিভিয়ার যে ইনফেকশন হলে আলমগীর সাহেব কালে যে বললেন যে অ্যাসিম্পটোমেটিক বা মাইল্ড ইনফেকশন অনেক সময় অ্যান্টিবডি কিন্তু সাফিসিয়েন্টলি প্রডিউস হয় না, কিন্তু আপনার যদি একটা সিভিয়ার ইনফেকশন হয় সেই ক্ষেত্রে খুব ভালো পরিমাণে অ্যান্টিবডি প্রডিউস হয়। এই ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা দেখছি যে লেভেল অফ অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে সেটি আসলে সিভিয়ার ইনফেকশন হলে যেই লেভেলে অ্যান্টিবডি প্রডিউস হওয়া দরকার সেরকম অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে। তার মানে আপনি যে প্রোটেকশন, সেই প্রোটেকশনটাও কিন্তু আপনি রিলেটিভলি লঙ্গার পাবেন। এর সাথে সাথে আসলে আমাদের খেয়াল করতে হবে যে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের কিন্তু অলরেডি মাস স্কেলে প্রোডাকশন ওরা শুরু করেছে, যে উইথ দ্য অ্যান্টিসিপেশন যে নিউ ইয়ারে দ্য ভ্যাকসিন উইল বি অ্যাপ্রুভড অ্যান্ড উইল বি ডিস্ট্রিবিউটেড। সো আশা করছি যে এর পরে যদি কোনো মেজর সাইড এফেক্ট ইভেন্টস না হয় তাহলে ভ্যাকসিন অ্যাপ্রুভাল হওয়ার পরে অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকার যে কনসোর্শিয়া, এরা ভেরি কুইকলি ভ্যাকসিনের গ্লোবাল ডিস্ট্রিবিউশনের কাজে হাত দিতে পারবে। বলবো, আমরা জানি যে বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল এবং IEDCR সবাই বিষয়টি নিয়ে অবগত যে বাংলাদেশের চায়নার সিনোভ্যাক ভ্যাকসিনের 3rd ট্রায়াল শুরু হয়ে গেছে।
এই থার্ড ট্রায়ালগুলো মূলত মানে কাদের উপর করা হচ্ছে এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আমাদের আমন্ত্রিত অতিথি যে স্টুডিওতে আছেন তার সাথে কথা বলবো। আপনার কাছে আবারও আসলাম। এই সিনোভ্যাক ভ্যাকসিন নিয়ে আপনাদের তো অবশ্যই একটা অবজারভেশন আছে, এখন বর্তমান অবস্থাটা কি? আসলে আইসিডিডিআরবি সিনোভ্যাক একটা প্রাইভেট কোম্পানি চায়নার, সেটা চাইনিজ গভর্নমেন্টের মাধ্যমে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা এবং আইসিডিডিআরবিকে সেটা প্রোটোকলটা ডেভেলপ করতে দেওয়া হয়। এটা থার্ড ফেজ ক্লিনিক্যাল ট্রায়াল। এটা বহু ট্রায়াল বাংলাদেশে হয়েছে, আইসিডিডিআরবি করেছে, আইডিসিআরও করেছে আগে। তো বিএমআরসি সেটা অনুমোদন দিলে আমাদের প্রক্রিয়াগত নিয়ম হলো যে বিএমআরসি ইথিক্যাল ক্লিয়ারেন্সটা দিবে, তারপরে সেই প্রোটোকলটা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে আমাদের ওষুধ প্রশাসনে সাবমিট করতে হয়। তাদের একটা টেকনিক্যাল কমিটি আছে। এটাতে যেহেতু অনেকগুলো সরকারি হাসপাতাল জড়িত, এই জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ফাইনাল অ্যাপ্রুভালের জন্য রিভিউর জন্য গিয়েছে এবং স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের বিশিষ্ট বিজ্ঞানীদের দিয়ে সেটা রিভিউ করে পারমিশন দিয়ে দিয়েছে। এবং প্রোটোকলটা এরকম যে বাংলাদেশে ঢাকা শহরে 9টা সরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের মাঝখানে প্রথমে ভ্যাকসিনটা দেওয়া হবে এবং স্যাম্পল সাইজ 4200 4200 এবং 2100 ভ্যাকসিন পাবে, 2100 প্লেসিবো পাবে এবং এটাই থার্ড ফেজ ক্লিনিক্যাল ট্রায়ালের যেটা নিয়ম কানুন সেখানে। এবং একটা কথা মনে করিয়ে দিয়ে, এখানে আমরা অনেকেই বুঝতে ভুল করছি এবং অনেকে আমাদের মেসেজ টেসেজ করেন যে আমরা প্রথম হইতে চাই এই প্রফেশনালে, যে আমরা ভ্যাকসিন নিতে চাই। যদি যথেষ্ট সংখ্যক ভলেন্টিয়ার, এখানে ভলেন্টিয়ার হেলথ কেয়ার ওয়ার্কার হলেও তারা যদি অনুমতি না দেয় তাহলে কিন্তু তাদেরকে ভ্যাকসিন দেওয়া হবে না, তাদের কনসেন্ট দিতে হবে এবং এটাই ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের নিয়ম। এখন যথেষ্ট পরিমাণ যদি ভলেন্টিয়ার না পাওয়া যায় তখন ডেফিনেটলি জেনারেল পিপল থেকে ভলেন্টিয়ার নেওয়া হবে এবং সেটা যেহেতু একটা প্রোটোকলের মাধ্যমে চলে, এখানে চাইনিজ গভর্নমেন্ট থেকে চাইনিজ অ্যাম্বাসেডর সহ যারা নিতে চায় তারাও বলেছিল প্রথম প্রপোজালে যে চাইনিজ অ্যাম্বাসিতে যে এক্সপেক্টেড চাইনিজরা আছেন, অ্যাম্বাসেডর নিজে এবং আমাদের অনেকগুলো কনস্ট্রাকশন ফার্মে অনেক চাইনিজ পপুলেশন কাজ করে, তারাও ভলেন্টিয়ার হিসেবে কাজ করতে চায়। সো এটা প্রক্রিয়াগত দিক সরকারি সকল কার্যক্রম শেষ হয়েছে। এখন রিক্রুটমেন্ট এবং প্রোটোকল এগুলি নিয়ে যারা এগুলি দেখাশোনা করবে তাদের ট্রেনিং চলছে এবং ভ্যাকসিন হয়তো খুব তাড়াতাড়ি শুরু হয়ে আসবে। এবং পার্শ্ব প্রতিক্রিয়া, যেটা ডক্টর মিরাজ ঠিকই বলেছেন যে পার্শ্ব প্রতিক্রিয়া আসলে এরকম ক্লিনিক্যাল ট্রায়ালে অ্যাডভার্স এফেক্ট হবেই। সারা পৃথিবীতে 11টা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের ভ্যাকসিন চলে। আপনারা এখন অক্সফোর্ডের ভ্যাকসিনের কথা শুনেছেন, কালকে হয়তো আরেকটা ভ্যাকসিনের কথা শুনবেন এবং এরকম 1-2% অ্যাডভার্স রিয়াকশন হতেই পারে। এখন এরকম যখন অ্যাডভার্স রিয়াকশন হয়, এটার জন্য যখন আপনাকে ইথিক্যাল ক্লিয়ারেন্স দেওয়া হয় সেখান থেকে একটা ডাটা সেফটি ম্যানেজমেন্ট বোর্ড করে দেওয়া হয়। সেখানে ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিস্টরা থাকে, এই সাবজেক্টে যারা এক্সপার্ট থাকবে এবং তারা দেখবে যে এই অ্যাডভার্স এফেক্টটা কি ভ্যাকসিনের জন্য হয়েছে নাকি এমনি হয়েছে, অন্য কোনো কারণে হইলে সাথে সাথে পারমিশন পেয়ে যাবে। এবং অক্সফোর্ডের ভ্যাকসিন বন্ধ হয়ে গেছে দেখে যারা হতাশ হয়েছিল, আমি সেদিন রাতেই বলেছিলাম কোনো এক চ্যানেলে যে হতাশ হওয়ার কিছু নেই, এটাই নিয়ম ক্লিনিক্যাল ট্রায়ালের। বন্ধ রাখবে, অ্যাসেস করবে ইন্ডিপেন্ডেন্ট সায়েন্টিস্ট গ্রুপ, তখন আবার ইথিক্যাল বডি ক্লিয়ারেন্স দিয়ে দেবে টেকনিক্যালি এবং সেটাই সারা পৃথিবীতে হবে। এবং আপনার তো মানুষের স্বাস্থ্য তো আমাদের সবচেয়ে বড় জিনিস, এখানে কোনো ধরনের সাইড এফেক্ট হলে বা অ্যাডভার্স রিয়াকশন হলে সেটা সাথে সাথে মূল্যায়ন করা হবে। সেটা যদি ভ্যাকসিনের জন্য হয়, সেই ভ্যাকসিন অনেক সময় বন্ধ হয়ে যেতে পারে। এবং ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের একটা কথা বলি যে সারা পৃথিবীতে এত দ্রুত কিন্তু এখন কোনো ভ্যাকসিন তৈরি হয় না এর আগে। এখন ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের সাকসেস রেট যদি আপনি গ্লোবাল ডাটা নিয়ে বসেন তাহলে 10-30%। তার মানে 11টা ভ্যাকসিনে আমি 3টা বা 4টা ভ্যাকসিন আমার সেফটি এবং এফিকেসি, কারণ আমরা ফেজ 3-তে কী দেখি এই ভ্যাকসিনটা কতটুকু এফেক্টিভ এবং কতটুকু সেফ এবং সেগুলির উপর ডাটার উপর ডিপেন্ড করেই তো আমরা সারা পৃথিবীকে ভ্যাকসিন দেব। সো এখন যদি কোনো রাষ্ট্র যদি অতি উৎসাহী হয়ে কাউকে ভ্যাকসিন দিয়ে দেয় এবং সেই ভ্যাকসিনটার ইফেক্টিভনেস যদি 50%-এর নিচে হয়, দিতেও পারে। সো এই জন্য বাংলাদেশে আমরা যে ভ্যাকসিনই দিই না কেন, আমাদের সারা পৃথিবীর সকল ডেটা অবজার্ভ করে যেই ভ্যাকসিনটা সবচেয়ে ভালো সেই ভ্যাকসিনটাই বাংলাদেশে যেন ইন্ট্রোডিউস করা হয়, সেই পরামর্শ সবসময় আমাদের থাকবে। এখনও আমরা আসলে এটা নিয়েই লেখাপড়া করি, সারাদিনে অন্তত এই ভ্যাকসিনগুলোকে একবার ফলো আপ করি যে কোথায় কী হচ্ছে। সো এটা হলো যে আসলে আপনাকে দেখে নিতে হবে। সারা পৃথিবীতে রিসার্চ হচ্ছে, বাংলাদেশও সিনোভ্যাক করছে এবং বাংলাদেশে হয়তো আরও 2-একটা ক্লিনিক্যাল ট্রায়াল হবে এবং সারা পৃথিবীর যত তথ্য উপাত্ত বিশ্লেষণ করে যে ভ্যাকসিনটা সেফ, যেটাকে WHO অনুমোদন দিবে, আমরা বাংলাদেশে সেটাই ব্যবহার করব। আপনার কাছে আমরা আবারও আসবো। আপনি 2-1টি ট্রায়ালের কথা আরও বললেন কথার মধ্যে, এই 2-1টি ট্রায়াল কি অন্য কোনো ভ্যাকসিনের হবে কিনা সেটা নিয়ে আমরা একটু কিছুক্ষণ পর আসছি। আমরা আবারও যাব ডাক্তার মিরাজ, আপনার কাছে বলবো যে
আপনি হয়তো লক্ষ্য করছেন যে রাশিয়া ইতিমধ্যে কিন্তু মানুষের ব্যবহারের জন্য একটি ভ্যাকসিন অনুমোদন দিয়েছে। এই বিষয়টি নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? রাশিয়া আসলে ওদের যে ভ্যাকসিন যেটি ওরা নাম দিয়েছে স্পুটনিক 5 সেটিকে অ্যাপ্রুভ করেছে, কিন্তু উইদাউট প্রপার ফেজ 3 ট্রায়াল। এখানে একটা জিনিস খেয়াল করতে হবে যে গ্লোবাল রেসে আপনার রাশিয়া এবং ইউএসএ দে কম্পিট উইথ অলমোস্ট এভরিথিং। তো রাশিয়া প্রথম দেশ হিসেবে টেকনোলজিক্যালি ভেরি অ্যাডভান্সড একটি কান্ট্রি হিসেবে ডেমনস্ট্রেট করতে চেয়েছে যে তারা সবার প্রথমে এরকম এই কোভিড-19 প্যান্ডেমিকের মধ্যে দে হ্যাভ দ্য ক্যাপাবিলিটি টু ডেভেলপ ভ্যাকসিন, এবং সেই ভ্যাকসিনকে আপনার বাজারজাতকরণ এবং সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো সক্ষমতা আছে। সো দিস ইজ অ্যাকচুয়ালি মোর টুয়ার্ডস দেয়ার ক্যাপাবিলিটি, যে তারা ডেমনস্ট্রেট করতে চেয়েছে। আমরা যারা সায়েন্টিফিক কমিউনিটি, যারা রেগুলার আপনার ট্রায়াল ডাটা অ্যাসেস করছি, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু রাশিয়ান যে ভ্যাকসিনের ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালের প্রপার কোনো এভিডেন্স দেখছি না। যার ফলে এটি নিয়ে কিন্তু একটা জেনারেল কনসার্ন আছে যে ওয়েদার ইট ইজ সেফ। কারণ আপনি ফেজ 3 ট্রায়ালে অনেক বেশি সংখ্যক পেশেন্টকে আপনি চ্যালেঞ্জ করছেন, এবং একটা ফেজ 3 ট্রায়ালের একটা বড় অংশ হচ্ছে যে ভাইরাল চ্যালেঞ্জ, যে এটি শুধুমাত্র সেফটি না, যে আপনি ভ্যাকসিন দিয়েছেন এবং তারপর সেই ভ্যাকসিনটা অ্যান্টিবডি প্রডিউস করেছে কিনা এবং আপনি সেফ আছেন কিনা। ফেজ 3 ট্রায়ালের একটা অংশ হচ্ছে যে যাদেরকে আপনি ভ্যাকসিন দিচ্ছেন এবং অ্যান্টিবডি প্রডিউস হচ্ছে, তাদেরকে আপনি ভাইরাল চ্যালেঞ্জ করবেন, যে তাদেরকে আপনি এই কোভিড-19 ভাইরাস দিয়ে তাদেরকে চ্যালেঞ্জ করবেন এবং দেখবেন যে ওয়েদার ভ্যাকসিন আপনার তাদেরকে এই ভাইরাস থেকে প্রোটেক্ট করতে পারছে কিনা। কারণ দ্যাট ইজ দ্য পারপাস। আপনি চাচ্ছেন যে ভ্যাকসিন দেওয়ার পরে তারা যদি এই ভাইরাসে এক্সপোজড হয়, তখন এই ভাইরাস তাদের মধ্যে ডিজিজটা ক্রিয়েট করতে পারছে না, কারণ অ্যান্টিবডি আপনার এই ভাইরাসের এগেইনস্টে ফাইট করতে পারছে। তো এই রাশিয়ান যে ভ্যাকসিন অ্যাপ্রুভাল হয়েছে, সেটির ভাইরাল চ্যালেঞ্জ যে ট্রায়াল কম্পোনেন্ট, সে ব্যাপারে কিন্তু ভেরি ইনসাফিসিয়েন্ট ডেটা। সো এটিকে আমরা বলবো না যে একটি প্রপার ভ্যাকসিন যেটা অনুমোদিত হয়েছে এবং যেটি আপনার গ্লোবাল পপুলেশনের জন্য ইউজ করা হবে, সেটি আমরা বলতে পারবো না। আলমগীর সাহেব বললেন অ্যাবাউট 11টা ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। এর মধ্যে আপনারা জানেন যে ইউএস ব্যাক করছে 3টি ক্লিনিক্যাল ট্রায়ালকে। ইউএস অপারেশন ওয়ার্প স্পিড নামে একটি বডি গঠন করেছে, যারা আপনার ফাইজার এবং একটি জার্মান বায়োটেক কোম্পানির তাদের যে ভ্যাকসিনটা অক্সফোর্ড এবং অ্যাস্ট্রাজেনেকা এবং আপনার মডার্না যেটি mRNA বেসড ভ্যাকসিন, এই 3টি ভ্যাকসিনই ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়ালে আছে, এবং এই 3টি ভ্যাকসিনের ক্ষেত্রেই সব লেভেলের ডেটা প্রপারলি অ্যাসেস করা, প্রপারলি ওপেনলি পাবলিশ করা হয়েছে। তো আমরা মনে করি যে এই 3টির মধ্যে যে কোনো একটি হয়তো প্রথম আসবে, যেটি প্রপারলি রেগুলেটরি এজেন্সি অ্যাপ্রুভ ডেটা, যেটি নিয়ে আমরা ট্রাস্ট করতে পারবো এবং যেটি ওয়ার্ল্ডের মাস পপুলেশনের জন্য আপনার প্রডিউস করা হবে এবং উন্মুক্ত করা হবে। আপনি জানেন আমরা আবারও আসবো ডাক্তার মিরাজ, আপনি আমাদের সাথে থাকুন। আপনি ডাক্তার মিরাজের কথা শুনলেন, রাশিয়ার ভ্যাকসিনের মন্তব্য এবং 3টা ভ্যাকসিনের প্রতি তার যে থার্ড ফেজ এবং একটি হয়তো তার মধ্যে সফল হবে এবং সবাই অনুমোদন দিলে WHO বিশেষ করে, তখন সেটা হয়তো সবার জন্য গ্রহণযোগ্য হবে। আপনি এই বিষয় নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা? না, আমি রাশিয়ার জ্ঞান বিজ্ঞানের প্রতি শ্রদ্ধা রেখেই বলি, রাশিয়া যে ভ্যাকসিনটা আসলে করেছে সেটা হলো যে রেগুলেটরি অথরিটি তাকে রেজিস্ট্রেশন দিয়েছে। ইট ডাজ নট মিন যে তারা সাধারণ মানুষের মধ্যে ইউজ করছে। আপনি আজকেও রাশিয়ান পত্রিকাগুলো দেখবেন তারাও 30 থেকে 60,000 ভলেন্টিয়ার খুঁজছে, যাদের ভিতর তারা এই ভ্যাকসিনটা ফেজ 3 ক্লিনিক্যাল ট্রায়াল করবে। এবং রাশিয়া খুব স্পষ্ট করেই যে পুতিনের যেই মিটিংটা এটা অ্যাপ্রুভ করেছে এবং বলেছে, সেখানে খুব স্পষ্ট করে বলেছে সাধারণ মানুষের ভিতরে জানুয়ারির আগে তারা এটা প্রয়োগ করবে না। এখন তারা প্রয়োগ করছে মূলত চিকিৎসক কর্মী, অর্থাৎ ভলেন্টিয়ার্স, এবং সেটা আর্মি এবং ইউনিভার্সিটি টিচার, স্কুল টিচারদের উপরে। এবং সেটা না আমরা একটা ব্যাপক সংখ্যক রিফিউজালও দেখতে পাচ্ছি রাশিয়ার। কিন্তু রাশিয়া ফেজ 2 ক্লিনিক্যাল ট্রায়ালের ডাটাটা প্রপারলি পাবলিশ করে না, এখন কিন্তু পাবলিশ করেছে, এবং সেটাও কিন্তু খারাপ হওয়ার কথা না। সো আমরা বাংলাদেশের মতো দেশে থেকে আমরা আসলে চোখ কান খোলা রাখতে চাই, যারটা ভালো হবে আমরা তারটা ইউজ করতে চাই আসলে। আচ্ছা, আবারও আপনার কাছে আসবো। আপনি বললেন যে সেকেন্ড বা থার্ড, মানে আমরা কি আর কোনো ভ্যাকসিনের ট্রায়াল কি বাংলাদেশে হবে কিনা? না, দেখেন বাংলাদেশের একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আপনি জানেন যে সিরাম ইনস্টিটিউটে যে অ্যাস্ট্রাজেনিকার সাথে বা অক্সফোর্ড ভ্যাকসিন যে এগ্রিমেন্ট করেছে, সেখানে বাংলাদেশে একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির ব্যাপক ইনভেস্টমেন্ট আছে, এবং সেটাতে এটাই আরেকটা কারণ হলো যে ভ্যাকসিনটা সাকসেসফুল হলে ইমিডিয়েটলি তারা যেন এখানে মার্কেটিং করতে পারে। ইভেন গভর্নমেন্ট কিনতে হলো তো, সরকার কিনতে হলো তো কারো কাছ থেকে কিনতে হবে, তারা পার্সেন্টেজ সেখানে পাবে। এবং সেখানেও একটা কথা আছে
যদি কখনো ক্লিনিক্যাল ট্রায়াল লাগে, ভারতে অক্সফোর্ডের phase 3 ক্লিনিক্যাল ট্রায়ালটা ভারত করতে চাচ্ছে, করতে হলে হয়তো আমাদের সাথে আমাদের কাছেও যোগাযোগ হচ্ছে। এবং রাশিয়ান ভ্যাকসিনটার সাথেও আমরা কথা বলেছি, রাশিয়া বলেছে যে ক্লিনিক্যাল ট্রায়ালে আমরা অংশগ্রহণ করাতে রাজি না কাউকে, আমাদের এখানেই কমিউনিটি ট্রান্সমিশন আছে, কিন্তু রাশিয়া বাংলাদেশে যদি কেউ প্রোডাকশন করতে চায় সেই টেকনোলজি সহ বাংলাদেশকে সহায়তা দিতে রাজি। সো বিভিন্নভাবেই কথা হচ্ছে, কিন্তু আপনাকে মানুষের জন্য যেটা সবচেয়ে ভালো, জনস্বাস্থ্যের জন্য কোনো ধরনের হুমকি তৈরি করে না এবং জনমানুষের কাজে লাগবে, সেই ভ্যাকসিনটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হোক না কেন আমরা সেটাই পেতে চাই আসলে। আপনার কাছে আমরা আবারও যাবো ডক্টর মিরাজ, আপনার কাছে বলবো যে করোনা সংক্রমণের বর্তমান অবস্থা কি, আর আমরা কি ইউরোপে মানে সেকেন্ড ওয়েভ করোনা সংক্রমণের কি দেখছি? আমরা আসলে, আপনি জানেন যে ইউরোপ আসলে অনেক আগে আপনার এই করোনা সংক্রমণটি মোকাবিলা করেছে। প্রথমে চায়নার পরে বলা যাবে যে ইউরোপে প্রপারলি আপনার মার্চ এপ্রিলের দিকে মেজর সংক্রমণ হয়েছে, এবং আমরা দেখেছি যে বেশ আপনার শুধুমাত্র ইউকেতে প্রায় 65,000 মানুষ মারা গিয়েছে, আপনার ফ্রান্স, স্পেন প্রত্যেকটি দেশে 30,000-এর উপরে মানুষ মারা গিয়েছে। আমরা কিন্তু এখন যেই সামার যেটা ছিল আমাদের ইউরোপিয়ান সামার, যে আপনার জুন, জুলাই, অগাস্ট এই সময়টাতে আমরা দেখেছিলাম যে এর আগের স্টে হোম মেসেজ যেটি ছিল যে বাসায় থাকতে হবে এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এর ফলে আপনার করোনা সংক্রমণের পরিমাণ অনেক কমে গিয়েছিল। টোটাল ইউরোপেই আপনার পার ডে কেস ওয়াজ নট মোর দ্যান ফিউ থাউজেন্ড। এখন আমরা দেখছি যে ফ্রান্সে গতকালকে আপনার ছিল 10,500 সিঙ্গেল ডে, 10,500 কেস, যেটি আপনার ওদের প্যান্ডেমিক শুরু হওয়ার পরের থেকে হাইয়েস্ট কেস। আমরা দেখছি যে স্পেনে আপনার কেস 10,000-এর উপরে চলে গিয়েছে, ইউকেতে 3,500 দ্যাট লেভেলে আপনার গত কয়েক সপ্তাহ থেকে আছে। তো আমরা বলবো যে আসলে আমরা দেখছি একটা পোটেনশিয়াল সেকেন্ড ওয়েভ, কিন্তু একটা জিনিস যে এই পোটেনশিয়াল সেকেন্ড ওয়েভের ফলে আমরা কিন্তু ওই মার্চ এপ্রিলের মতো হসপিটাল অ্যাডমিশন দেখছি না এবং ডেথও দেখছি না। এর একটা বড় কারণ হচ্ছে যখন আপনার এই দেশগুলো ইকোনমিগুলোকে ওপেন করলো, আপনার স্কুলগুলোকে ওপেন করলো, ইউনিভার্সিটিগুলোকে ওপেন করছে, তখন কিন্তু ইয়াং পপুলেশনের মধ্যে আপনার নাম্বার অফ ইনফেকশন অনেক বেড়ে গিয়েছে। অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে বিটুইন আপনার 17 to 30 ইয়ার্স পিপল, দে আর দ্য মেজর ক্যারিয়ার এট দ্য মোমেন্ট, অ্যান্ড মেজর আপনার যে নিউলি ডায়াগনোজড পেশেন্ট। এবং আমরা জানি কিন্তু যে কোভিড-19 নিয়ে অনেক আপনার প্যানিক আছে, বাট ইন জেনারেল ইটস এ ভেরি মাইল্ড ডিজিজ ইফ দেয়ার ইজ ইয়াং পিপল, এবং আপনার যদি অন্যান্য কোনো কোমরবিডিটি না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে এটি একটি মাইল্ড ডিজিজ এবং দে রিকভার ওয়েল। আমাদের ওয়ারি যেটা আমরা দেখছি যে গ্র্যাজুয়ালি স্পেনে হচ্ছে যে ইয়াং পপুলেশন থেকে এটি শিফট হচ্ছে ওল্ডার পপুলেশনের দিকে, এবং যখন আপনার ওল্ডার পপুলেশন থেকে শিফট হবে 50+ বা 65+, তখনই কিন্তু আপনার হসপিটাল অ্যাডমিশনের সংখ্যা বাড়ছে এবং মৃত্যুর সংখ্যা বাড়ছে। তো ইউরোপে সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে আমরা বলবো ভেরি আর্লি সেকেন্ড ওয়েভ। আমরা জানি না যে প্রপার উইন্টারে এই ওয়েভটার সাইজ কত হবে, কারণ দেয়ার ইজ এ ওয়ারি যে আপনারা জানেন যে স্প্যানিশ ফ্লু নিয়ে, স্প্যানিশ ফ্লুর ফার্স্ট ওয়েভে কিন্তু অনেক কম লোক মারা গিয়েছিল, সেকেন্ড ওয়েভে অনেক বেশি লোক মারা গিয়েছিল। তো যে কারণে কিছুটা কনসার্ন আছে, বাট এখন আমরা এই ডিজিজটা সম্পর্কে কিছুটা বেটার জানি, ভাইরাসটা সম্পর্কে অনেক ভালো জানি যে কিভাবে আমরা মোকাবেলা করতে পারি। তো আমরা আশা করি যে সেকেন্ড ওয়েভে প্রথম ওয়েভের মতো এতটা ক্ষয়ক্ষতি হবে না, কিন্তু তারপরেও প্রত্যেকটা কান্ট্রি প্রিকশন নিচ্ছে। যেমন ইউকে এখন আবার বলেছে যে 6 জনের বেশি বাইরে একত্রে হওয়া যাবে না, ইনডোর এবং আউটডোর। এই নিউ লকডাউন বা নিউ রেস্ট্রিকশন কিন্তু শুরু হয়েছে এই আগামীকাল সোমবার থেকে। সো প্রিকশন নিচ্ছে। উই ডোন্ট নো, দেয়ার ইজ লটস অফ আনসার্টেনিটি যে কিভাবে ভাইরাসের ডাইনামিক্সটা এই উইন্টারে আসবে। তো আমি আপনার কথায় বলবো যে সেকেন্ড ওয়েভ প্রবাবলি শুরু হয়েছে। আপনার কাছে আমরা আবার আসবো। আপনি ডাক্তার মিরাজের কাছে শুনলেন বর্তমান অবস্থা ইউরোপের, পুরো ইউরোপের। একই রকম প্রশ্ন তো আপনার কাছেও থাকবে, আমাদের দেশের এখন বর্তমান অবস্থা কি করোনা সংক্রমণের কথা যদি আমরা বলি? যদি আমাদের তথ্যপত্র বিশ্লেষণ করেন, যেটা আমি প্রথমেই বলেছি যে আমাদের এখন মোটামুটি কমে আসছে, কিন্তু এটা যে কোনো সময় বেড়ে যেতে পারে যদি আমরা স্বাস্থ্যবিধিগুলো না মেনে চলি। এবং এই যে দ্বিতীয় ওয়েভের কথা যেটা ডক্টর মিরাজ বলেছেন, আপনি দেখেন একটা দেশের সকল মানুষ তো অ্যাটলিস্ট 70-80% মানুষ পৃথিবীর কোনো দেশে আক্রান্ত হয়নি। সো আপনি যে একটা হার্ড ইমিউনিটি পাবেন, আমরা ডাক্তাররা যত হার্ড ইমিউনিটির কথা বলি তার চেয়ে ইকোনমিস্টরা অনেক বেশি বলেন, সেটা 65
55-60 পর্যন্ত বলেন, কিন্তু সেটাতে বাস্তবতা হচ্ছে যে একটা দেশের আমরা একদম যদি ইমিউনোলজি পড়ি তাহলে আমরা বলি যে 80%-এর বেশি মানুষ যদি আক্রান্ত হয় তার যদি অ্যান্টিবডি তৈরি হয় আপনার হার্ড ইমিউনিটি। এটা পৃথিবীর কোনো দেশে, যখন আপনি সুইডেনের কথা চিন্তা করেন, সুইডেনে সব ওপেন রেখে দিয়েছিল, বলে যে আমরা হার্ড ইমিউনিটি করবো, বা ইংল্যান্ডে ইউকেতে যেটা প্রথম দিকে করেছিল, এবং সেটা একটা ভুল ছিল। এবং সেটা করতে গিয়ে সুইডেনে এখন যখন অ্যান্টিবডি আবার দেখা হচ্ছে যে কত পার্সেন্টেজ লোকের অ্যান্টিবডি তৈরি হয়েছে, সেটা 8.5% টু 10% পপুলেশনে। সো হিউজ পপুলেশন এখনও ইমিউন রয়ে গেছে, অর্থাৎ তাদেরকে যে কোনো সময় ইনফেকশন করতে পারে। এবং ইউরোপে যেটা হয়েছে বা আমেরিকার বিভিন্ন অঞ্চলে যেটা হয়েছে, ট্যুরিস্ট স্পটগুলো খুলে দেওয়া হয়েছে, পাবগুলো খুলে দেওয়া হয়েছে, সেখানে যে মানুষ একজন যদি নিয়ে যায়, কিংবা স্কুল খুলে দেওয়া হয়েছে। বাচ্চাদের ক্ষেত্রে তো আমরা আরও যেটা দেখছি, বাচ্চা যদি ইনফেক্টেড হয় তার হয়তো সিভিয়ার সাইন সিমটম হচ্ছে না, কিন্তু সেই ভাইরাসটা ক্যারি করছে 21 দিন পর্যন্ত। সো এইসব বিপজ্জনক পরিস্থিতি আমাদেরও থেকে যাবে। এবং এই জন্যই আমরা আসলে যতক্ষণ বলি, আমি যতই বলি যে সবাই সব কিছু করবে, কিন্তু ব্যক্তিগতভাবে আমি কি করলাম। এবং আমাদেরকে বলা হয় যে 1.5 বা 2% কেস ফ্যাটালিটি, মানুষ তো মরে না, কিন্তু মানুষ মরে না এবং নিজে মরা, নিজের ফ্যামিলির কেউ মরার মধ্যে অনেক পার্থক্য আছে। ক্ষতি যখন 1%-এর মধ্যে আমার হয় তখন আমি বুঝবো। সো আমাদের আসলে ব্যক্তিগত সচেতনতা ছাড়া এই সময়ে আসলে আপনার আমরা তো ব্যবসা বাণিজ্য বন্ধ করে সারা বছর আপনাকে লকডাউন করে বাড়িতে রাখতে পারবো না। সো আমাদের জীবন চলতে হবে, জীবিকাও চালাতে হবে, এবং সেটার জন্য যেটা একমাত্র জিনিস যেটা হলো ব্যক্তিগত সচেতনতা এবং আপনাকে স্বাস্থ্যবিধি মেনে চলা। এবং সেটা আমি বারবারই বলি, আপনাকে মাস্ক পরতে হবে, আপনাকে হ্যান্ড ওয়াশিংয়ের ব্যবস্থা করতে হবে, স্যানিটাইজার্সের যার যেটা সামর্থ্য সেই অনুযায়ী করেন, ব্যক্তিগত দূরত্ব যেটা সেটা, এবং এখনও আপনি বেশি করে বাসায় থাকবেন, আপনি খুবই কমফোর্টেবল অবস্থায় থাকবেন। আমি তো বলি যে আমরা সবসময় বলি ঢাকা শহরে আমরা যারা কাজ করি যে বাড়িতে কারোর সাথে কারো দেখা হয় না, এ সময় পারিবারিক বন্ধনটা বাড়ান না। সো তারপরেও আপনি বাসার বয়োজ্যেষ্ঠ মানুষকে শ্রদ্ধা করে তাদেরকে বিপদে না ফেলার জন্য আমি যত কম বার হই সেটাই মঙ্গল আমাদের জন্য। এবং যার যতটুকু সম্ভব যে এসেনশিয়াল জরুরি কাজ, চাকরি, সেগুলোতে আমি যাবই, কিন্তু আসার পরেও আমি যেন স্বাস্থ্যবিধি মেনেই বাসায় ঢুকি। আমরা যেটা সবাই সবসময় করি, আমরা প্রথম থেকে বলে আসছি যে আপনি বাসায় ফিরে আসার পরেও আপনার কিছু স্বাস্থ্যবিধি মানতে হবে, তাহলে আপনার বাসার বয়োজ্যেষ্ঠ আত্মীয় স্বজন, বাবা মা হতে পারে, শ্বশুর শাশুড়ি, চাচা চাচি, সবাই সুস্থ থাকবে। এবং আমরা বাংলাদেশে দেখেছি আমাদের 50 বা 55 ঊর্ধ্ব আমাদের যে 1.40 যে কেস ফ্যাটালিটি, তার অধিকাংশই 55 বছরের উপরে বয়স। সো 55 বছর বয়স আপনার কোনো কোমরবিডিটি আছে, এবং সেটা হলো যে আপনার হার্ট ডিজিজ, লাং ডিজিজ, কিডনি ডিজিজ, ইমিউনোকম্প্রোমাইজ পেশেন্ট হতে পারেন, আপনার ক্যান্সার থাকতে পারে, আপনার ডায়াবেটিস থাকতে পারে। আপনার যদি এরকম হয় যে আমি বলি 55-এর উপর বয়স, আপনার এরকম কোমরবিডিটি আছে, আপনি করোনা পজিটিভ, দয়া করে আপনি যে কোনো হাসপাতালে চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিন। নাহলে কিন্তু আমাদের এই যে মৃত্যু ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, কারণ অনেকেই অনেক দেরিতে হাসপাতালে যাচ্ছেন, বাসায় ট্রিটমেন্ট করার চেষ্টা করছেন, বাসায় অক্সিজেন দিচ্ছেন। অক্সিজেন দেওয়া বা অক্সিজেন মাপা একটি টেকনিক্যাল কাজ এগুলি, এবং এগুলির জন্য আপনি যদি করোনা পজিটিভ হয়, আপনার বয়স 55 হয়, দয়া করে আপনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসকের তত্ত্বাবধানে থাকুন। একটি ব্যাপার আপনি তো লক্ষ্য করছেন যে আমাদের অনেক সমাজের একটা মানুষ, একটা অংশ আছে যারা কিন্তু কোনোভাবেই স্বাস্থ্যবিধি মেনে চলছে না, মাস্ক ব্যবহারের দিকেও খেয়াল রাখছে না, সোশ্যাল ডিস্টেন্সের দিকেও খেয়াল রাখছে না, এবং সব কিছু কিন্তু আবার লাইক পরিবহনের দিকে যদি আমরা তাকাই বা অন্যান্য দিকে তাকাই, মানুষ খুব কাছাকাছি থাকছে, এবং যদি শপিং মলে যাই কিংবা আমরা বিভিন্ন বাজারগুলোতে যাই, কিন্তু ওইভাবে করে কিন্তু দেখা যাচ্ছে না। সরকার বারবার করে দিক নির্দেশনা দিল, যদি এইভাবে করেই এই সমাজের এই অংশ মানুষগুলো যদি না মেনে চলে, তাহলে সামনের দিনগুলোতে কি হবে, যদি ছোট করে আমাদের একটু বলতেন। আমাদের দেখেন, আমাদের এক ধরনের ধারণা হয়ে গেছে যে এটা শুধু বড় লোকের, যারা এসিতে থাকে তাদের হচ্ছে, ব্যাপারটা এটা সত্যি না। আপনি বোম্বের যদি বস্তিতে সেরোলজিগুলো, স্টাডিগুলো দেখেন, 57% লোক ইনফেক্টেড হয়ে গেছে। আমরা এখানে বস্তিতে একটা ছোট রকমের স্টাডি করেছি, সেখানে 6% পজিটিভ পেয়েছি। কিন্তু এখানে বাস্তবতা হবে যে এদের ইমিউনিটি বেশি, তার চেয়ে বাস্তবতা হচ্ছে যে এখানে বলতে চায় না, কারণ আমাদের এখন স্টিগমা কাজ করে।
এখানে ট্রিটমেন্টের জন্য যায় না, যদি ট্রিটমেন্টের জন্য যায় তাহলে সে আইডেন্টিফাইড হয়ে যাবে, সে টেস্ট করতে যায় না, সে আইডেন্টিফাইড হয়ে যাবে, তার বাড়িঘর তাকে হয়তো উপস্থিত থাকতেই দিবে না। সো এই রকমের এক ধরনের স্টিগমা আমাদের এখনও আছে, এবং আমরা শুধু যে বস্তিবাসী বা নিম্ন শ্রেণীর নিম্ন আয়ের লোকজনের কথা বলছি সেটা না, এটা কিন্তু সমাজের অনেক বৃহত্তর বা বড় মানুষের মধ্যেও আছে। এখনও হয়তো আমাদেরকে বলে যে আপনি আমাদের স্যাম্পলটা কালেকশন করেন, আমরা যখনই বলি যে বাড়িতে লোক পাঠাচ্ছি তখন না, বাড়িতে তো আসা যাবে না, অল্টারনেটিভ কি আছে। সো আসলে এই স্টিগমাটা এটা একটা সংক্রামক ব্যাধি, সারা পৃথিবীতে হচ্ছে, বাংলাদেশেও হচ্ছে, এবং আমরা যদি সাবধান না হই সারা পৃথিবী যেরকম বিপদে আছে আমরা কোনো আমরাও বিপদে আছি, একই বিপদে আমরা পড়ে এই যাবো। বিপদ থেকে উদ্ধার পেতে হলে আমাদের সবাইকে মিলে সম্মিলিতভাবে সচেতনতা। সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাকে ধন্যবাদ এবং আমাদের অনলাইন অতিথি আপনাদের দুজনকে ধন্যবাদ আমাদের আয়োজনে থাকার জন্য। দর্শক, পুরো পৃথিবী এখনো কিন্তু বলবো যে অদৃশ্য শক্তির সাথে যুদ্ধ করছে, আমাদের এই যুদ্ধ কিন্তু থেমে যায়নি, বরং সামনে আবারও নতুন করে সংক্রমণ বাড়তে পারে। অর্থাৎ ব্যাপারটি হলো একটাই, যে স্বাস্থ্যবিধি না মেনে চললে আপনাদের জন্য আরও কঠিন সময় অপেক্ষা করছে। অতএব সবাই সচেতন থাকুন। আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন এবং এখনও সচেতন থাকুন।